চামড়ায় পেঁচানো একটা সস্তা ফুটবল, যার প্রতিটি সেলাইয়ে মিশেছিল মাসের পর মাস ধরে জমানো খুচরো পয়সার গল্প, সেই সাথে একটা রোগা পাতলা শরীর। অথচ এই মানুষটাই একদিন এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তার সাইন করা একটা ফুটবল পাওয়ার আশায় কোটি কোটি মানুষ হাত পেতে থাকত। কেননা তার অর্জন ও তার অ্যাচিভমেন্ট তাকে ফুটবল মাঠের কিংবদন্তি ফিলোসোফার বানিয়ে দিয়েছে। তবে মাত্র 5 ফুট 5 ইঞ্চির একটা শরীর নিয়ে ফুটবল ফিলোসোফার হয়ে ওঠার এই গল্পে রয়েছে হাজারো সমালোচনা, তর্ক বিতর্ক আর শ্রেষ্ঠত্বের লড়াই। এই গল্পটা আর্জেন্টাইন সুপারস্টার দিয়াগো আর্মান্দো ম্যারাডোনার গল্প। ভালোবেসে যাকে ডাকা হয় এল পিবেদে ওরো নামে। স্প্যানিশ ভাষায় এই শব্দটির মানে হলো দ্য গোল্ডেন বয়। আর এই গোল্ডেন বয়ের গল্পটা জানতে আমাদের ফিরে যেতে হবে 1960 সালে। সে বছরের 30শে অক্টোবর আর্জেন্টিনার ভিয়া ফিওরিতো নামক বস্তিতে জন্ম নিল ম্যারাডোনা। তাদের 8 ভাই বোনের সংসারের অবস্থা ছিল নুনান্তে পান্তা ফোড়নের মতো। সারাদিন পরিশ্রম করে দিন শেষে সবার মুখে খাবার তুলে দেওয়াটাই ছিল ম্যারাডোনার বাবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু অভাবের এই সংসারে ম্যারাডোনা ছিল একদমই আলাদা। তার অন্য ভাই বোনরা যখন খেলনা গাড়ির বায়না করত, ম্যারাডোনা তখন তার বাবার থেকে পাওয়া একটা পুরনো ফুটবলকে নিজের দুনিয়া বানিয়েছিল। ওই একটা ফুটবলই ছিল তার সুখ, দুঃখ, হাসি, কান্না। সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুটবল নিয়ে দৌড়ানো থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বলের সাথে একান্তে সময় কাটানো, এটাই ছিল তার ডেইলি রুটিন। কিন্তু মজার ব্যাপার হলো, ওই বস্তির অলিতে গলিতে খেলতে খেলতেই তার পায়ের জাদুকরী স্কিলগুলো তৈরি হয়েছিল। এভাবেই দিনের পর দিন একটা বলকে নিয়ন্ত্রণ করতে করতেই সে শিখে গিয়েছিল কিভাবে একটা ফুটবলকে নিজের ইশারায় নাচাতে হয়। কিন্তু সমাজের বেশিরভাগ মানুষই তাকে বলতো, দিয়েগো, ফুটবল খেলে কি হবে? এর চেয়ে পড়াশোনা করো, বন্য কোথাও কাজ খোঁজো, এতে তোমারও লাভ, তোমার পরিবারেরও লাভ। কিন্তু ম্যারাডোনার জেদটা ছিল একটু অন্যরকম। সময়ের সাথে সাথে সে যখন বড় হতে থাকলো, তখন সে বুঝতে পারলো যে সাধারণভাবে জীবন কাটানোর জন্য তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছে ফুটবল বিশ্বে রাজত্ব করার জন্য। তাই সে ছোটখাটো একটা ক্লাবে খেলা শুরু করলো। যদিও শুরুর দিকে কেউ তাকে খুব একটা পাত্তা দিত না, সবাই তাকে চিনত বস্তি থেকে ফুটবল খেলতে আসা একজন ছেলে হিসেবে। কিছুদিন পর যখন সে মাঠে নামার সুযোগ পেল, তখন থেকেই পুরো দৃশ্যপট বদলে যেতে শুরু করে। ম্যারাডোনা যখন বল নিয়ে দৌড়তো, তখন মনে হতো বলটা যেন তার পায়ের সাথে কোনো এক অদৃশ্য শক্তির জাদুতে আটকে আছে। কারণ অন্যরা যেখানে বলের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তেন, ম্যারাডোনা সেখানে অনায়াসে বল নিয়ে বেরিয়ে যেতেন। নতুন বুট কেনার সামর্থ্য ছিল না বলে পুরনো বুট পরেই মাঠে নামতো, আর বলের পিছনে এমনভাবে ছুটত যে তাকে দেখে মনে হতো তার জীবনের সবকিছু ওই ফুটবলের মধ্যেই রয়েছে। শুরুর দিকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে দেখে হাসাহাসি করত, কিন্তু খেলার মাঠে 10 মিনিট পেরোতে না পেরোতেই তার খেলা দেখে সবাই হতবাক হয়ে যেত। কিন্তু অভাবের এই সংসারে তো শুধু নাম দিয়ে আর পেট ভরে না। তাই একটু বড় হওয়ার পর তার বাবা তাকে বলতেন, দিয়েগো, পারলে একটা কাজ করার চেষ্টা করো। ম্যারাডোনাও নিজে থেকে বুঝতো যে পরিবারের হাল ধরাটা তার পক্ষে জরুরি, কিন্তু ফুটবল ছেড়ে অন্য কোথাও সময় দেওয়ার কথা ভাবলেই তার মনটা খারাপ হয়ে যেত। একদিন হঠাৎ করেই আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের একজন কর্মকর্তা তার খেলা দেখতে এলেন। আর ওই দিন ম্যারাডোনা যা খেললো তা দেখে ওই ভদ্রলোক নিজেই চমকে গেলেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে এতটুকু একটা ছেলে কীভাবে এত বড় বড় ডিফেন্ডারদের নাজেহাল করে রেখেছে। কারণ তার খেলা দেখে মনে হচ্ছিল যে তিনি যেন একজন ম্যাজিশিয়ান, যে ফুটবল দিয়ে ম্যাজিক দেখিয়ে মাঠে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখছে। এরপর সেই ভদ্রলোক ম্যারাডোনার বাবাকে ডেকে বললেন, আপনার ছেলেকে আমার ক্লাবে চাই। এবং সেদিনের পর থেকে ম্যারাডোনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথমবার সে যখন তার নতুন ক্লাবের জার্সিটা গায়ে দিল, তখন আয়নার সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে নিজেকে দেখছিল। কারণ যে ছেলেটা একটা ভালো জুতা কেনার জন্য হিমশিম খেত, সে কিনা এখন নামকরা ক্লাবের জার্সি পরে মাঠে নামবে। প্রথম ম্যাচে সে যখন গোল করে বসলো, তখন পুরো স্টেডিয়ামের গ্যালারি থেকে তার নামটাই ভেসে আসছিল। আর তখনই সবাই বুঝতে পারলো যে সে শুধু বস্তির ম্যারাডোনা নয়, সে হতে যাচ্ছে আর্জেন্টিনার ম্যারাডোনা। আর্জেন্টিনোস জুনিয়র্সে তার এমন দুর্দান্ত পারফরমেন্সের কারণে ম্যারাডোনার নাম পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ল। ফলাফলস্বরূপ মাত্র 16 বছর বয়সেই প্রথমবারের মতো তিনি জাতীয় দলে ডাক পেলেন। এবং অনুশীলনের প্রথম দিনেই সে যখন বল নিয়ে মাঠে নামলেন, তখন মাঠের পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। কারণ সে এমন সব ড্রিবল করছিল যে তা দেখে জাতীয় দলের বড় বড় প্লেয়াররাও হতভম্ব হয়ে গেল।
এরপর শুরু হলো লড়াই, নিজের জায়গা পাকাপোক্ত করার লড়াই। ক্লাবের সাফল্য, একের পর এক গোল আর ধারাবাহিক পারফরমেন্স তাকে পৌঁছে দিল 1982 সালের বিশ্বকাপ মঞ্চে। ম্যারাডোনা তখনও বিশ্ব ফুটবলের উদীয়মান তারকা, কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার চাপটা তিনি ঠিকমতো সামলাতে পারেননি। সেবার আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছিল, কিন্তু ম্যারাডোনার উপর প্রতিপক্ষ দলগুলো যেভাবে চড়াও হয়েছিল তা ছিল ম্যারাডোনার জন্য চরম একটা শিক্ষা। সেবারের টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা হেরে বিদায় নেয়। এমনকি ব্রাজিলের ম্যাচে হতাশ হয়ে মেজাজ হারিয়ে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সব মিলিয়ে এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়। ওই হার থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু প্রতিভার জোরেই বিশ্বকাপ জেতা যায় না, তার জন্য দরকার হাড়ভাঙা পরিশ্রম ও কঠোর মানসিকতা। সমস্ত ব্যর্থতাকে তিনি নিজের ভেতরে জমিয়ে রেখে 4 বছর ধরে প্রস্তুতি নিলেন। 4 বছর পেরোনোর পর তিনি যখন 1986 সালে মেক্সিকোর মাঠে নামলেন, ততদিনে ক্লাব ফুটবল থেকে পাওয়া অভিজ্ঞতা আর জাতীয় দলের দায়িত্ব, এই দুটোর সমন্বয়ে ম্যারাডোনা নিজেকে একদম পারফেক্ট একজন ফুটবলারে পরিণত করেছিলেন। সে বছর মেক্সিকোতে প্রচণ্ড গরমের কারণে বড় বড় খেলোয়াড়দের অবস্থা যখন নাজেহাল হয়ে গেল, তখন ম্যারাডোনাকে দেখে মনে হচ্ছিল তার মধ্যে কোনো ক্লান্তিবোধ নেই, সে যেন এক অন্য গ্রহ থেকে এসেছে। তখনকার আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে হওয়া সেই ম্যাচটি আজও ইতিহাস হয়ে আছে। ম্যাচের 51তম মিনিটে তিনি একটা গোল করেছিলেন, যা পরে পরিচিতি পায় হ্যান্ড অফ গড নামে। সেদিন রেফারির চোখ ফাঁকি দিয়ে বলটি জালে জড়ানোর পর যে বিতর্ক উঠেছিল, ম্যারাডোনা তার উত্তর দিয়েছিলেন ঠিক কয়েক মিনিট পরেই। মাঝমাঠ থেকে একাই ড্রিবলিং করে ইংল্যান্ডের 5 জন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে যখন তিনি গোলপোস্টের দিকে এগিয়ে যেতে থাকলেন, তখন সবাই তাকে থামানোর অপ্রাণ চেষ্টা করলো। কেউ জার্সি ধরে টানলো, কেউ লাথি মেরে ফাউল করার চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। বরং শেষ পর্যন্ত ম্যারাডোনা গোল করেই বসলেন। পরবর্তীতে তার করা সেই গোলটিকে ফিফা শতাব্দীর সেরা গোল হিসেবে ঘোষণা করে। এভাবেই অসামান্য সব পারফরমেন্সের মাধ্যমে তিনি আর্জেন্টিনাকে নিয়ে গেলেন ফাইনালের মঞ্চে, এবং ফাইনালে অসাধারণ ফুটবল শিল্প প্রদর্শনের মাধ্যমে 3-2 গোলের ব্যবধানে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতে গেল আর্জেন্টিনা। আর ম্যারাডোনা বনে গেল ফুটবল বিশ্বের এক কিংবদন্তি, যার সাথে অন্য কারো তুলনা দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ তার পায়ে যখন বল থাকতো, তখন মনে হতো পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি বলে কিছুই নেই। শত বাধাতেও তিনি থামতেন না, বরং তিনি বিশ্বাস করতেন পায়ের জাদু দিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়াটাই শ্রেষ্ঠ প্রতিশোধ। খেলার মাঠে তার এমন আগ্রাসন দেখে অনেক অভিজ্ঞ ডিফেন্ডাররাও স্নায়ু চাপে ভুগত। তারা অনুমান করতে পারত না যে ম্যারাডোনার পরবর্তী স্টেপ কোন দিকে হতে চলছে। তবে ফুটবল বিশ্বে তার এমন রাজত্ব শুধু বিশ্বকাপ মঞ্চেই সীমাবদ্ধ ছিল না। ক্যারিয়ারের প্রাইম টাইমে ইউরোপের বড় বড় ক্লাবগুলো যখন তাকে বিশাল টাকার প্রস্তাব দিয়েছিল, তখন তিনি বেছে নিলেন নেপোলির মতো একটা সাদামাটা ক্লাবকে। শুধু তাই নয়, খাদের কিনারায় থাকা এই ক্লাবকে টানা 2 বার লিগ শিরোপাও জেতান তিনি। অবশেষে পৃথিবীর সবচেয়ে চিরন্তন সত্য মেনে নিয়ে 2020 সালের 25শে নভেম্বর তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান, আর উপহার হিসেবে দিয়ে যান অসাধারণ কিছু গোল, একটা বিশ্বকাপ আর একজন যোগ্য উত্তরসূরি লিওনেল আন্দ্রেস মেসিকে। বন্ধুরা, সেই বস্তি থেকে বিশ্বকাপ জয় করা ম্যারাডোনার এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। ধন্যবাদ।